স্বামীকে চুপ থাকতে দেখে শাহনাজ বেগম বলল, চুপ করে আছো কেন? বোবা হয়ে গেলে নাকি? কি বলছি কানে যাচ্ছে না তোমার? পাশে দাঁড়িয়ে থাকা জাহানারাকে বলল, এই আমার লাগেজগুলো রুমে রাখতে বলো তো। আচ্ছা স্যার। শাহনাজ বেগম রেগে বলল, ওদিকে কি কথা বলছো? আমার সাথে কথা বলো, আমার কথার উত্তর দাও। শরীফ সাহেব স্ত্রীর হাত ধরে এনে সোফায় বসিয়ে বলল, লক্ষ্মীটি মাথা ঠান্ডা করো, তুমি তো সবই জানো। আমার আর আমি কি ইচ্ছে করে থেকেছি? জানো একটা খুশির খবর, আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। তোমার স্বপ্ন তুমি পূরণ করো, সরো এখান থেকে। আমার কথা কারো মনে আছে নাকি? আমি কে? আহা, আমি তো চলে আসছি, শোনো। আর আমি যাব না তো, ওই দিকটায় সব সামলে এসেছি। আর রাগ করো না, শোনো না, সিঙ্গাপুর থেকে তোমার জন্য লেটেস্ট গয়না এনেছি। ওসব তুমি পারো, আমার লাগবে না। সরি, রাগ করো না আর। তো কি করব? তোমার মেয়েটাও হয়েছে তোমার মতো, একটা কথাও আমার শোনে না। কে মিলি? আমি বকে দেবো, সমস্যা নেই। মিলি না, তোমার আদরের মেয়ে, তোমার জেরক্স কপি। জিনিয়া কি করলো আবার? কি করবে আর? বয়স কম হয়েছে, বিয়ে করবে না নাকি? ও এই কথা। না, তুমি ঠিক বলছো। আমি কথা বলবো আজকেই ওর সাথে। কোথায় ও? রুমে? একটু আগে হন হন করে বেরিয়ে গেল, গায়ের নাইটিটা পর্যন্ত খোলেনি। কি বলে গেছে? আমার কাছে কি বলে কখনো? তুমি যেমন আমাকে কিছু বলো না। না না, ঠিক আছে, তবে এভাবেই কই গেল? দাঁড়াও, আমি কল করছি। শরীফ সাহেব মেয়েকে কল করলো। জিনিয়া গাড়িতে বসে আছে, রাগে যেন ফসফস করছে। ফোনটা বেজে উঠছে, জিনিয়া রিসিভ করে বলল, আব্বু বলো। কি রে মা, কই তুই? আমি বাসায় এসে শুনলাম তুই নাকি বের হয়েছিস, তোর মা টেনশন করছে। আব্বু তুমি এক কাজ করো, কি? মাকে বলো টেনশন না করতে, আমি বিয়ে করে বাসায় আসবো। শরীফ সাহেব তো চমকে উঠল, বলল, বিয়ে? মা কাকে বিয়ে করবি? কি বলছিস এসব? কাকে আবার? ওই পিয়েকে। হারামি নাকি মেয়ে দেখতে যাবে, দেখাচ্ছি ওকে মেয়ে। আব্বু আমি বিয়ে করেই বাসায় আসবো, টেনশন করো না, রাখছি। শাহনাজ বেগম অবাক হয়ে বলল, কি গো, কিসের বিয়ে? কি হলো? শরীফ সাহেব সোফায় বসে বড় একটা শ্বাস নিয়ে বলল, তুমি তোমার মেয়ের বিয়ে নিয়ে এত টেনশন করো না, এবার আর করতে হবে না। মানে? মানে? তোমার মেয়ে বিয়ে করে নাকি বাসায় আসবে। মানে কাকে বিয়ে করবে? বিয়েকে? বিয়ে মানে ওই রাফি? হুম। শাহনাজ বেগম মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, মেয়েটা শেষে এই কাজ করলো? ছেলের কি অভাব হয়েছে নাকি? তোমার মেয়েকে কিছু বললে না তুমি? মেয়ের বড় হয়েছে, ওর সিদ্ধান্তে আমরা কি করতে পারি? আর আমার মনে হয় না ও কোনো ভুল সিদ্ধান্ত নেবে। এতটা বোকা আমার মেয়ে না। হয়েছে, বুঝেছি। তুমি যেমন, তোমার মেয়েও তেমনি। যা ইচ্ছা করো, আমি এই বাসা থেকে চলে যাব, আর পারছি না। শান্ত হও, দেখি না কি হয়। আচ্ছা, চলো রুমে চলো, আমার সাথে আসো। আমার ভালো লাগছে না। আহা, আসো না, আসো তো। আয়েশা রেডি হয়ে এসে রাফিকে বলল, ভাইয়া, আমাকে কেমন লাগছে? ভালো। কি হলো ভাইয়া, তোমার মুখটা এমন লাগছে কেন? কি হয়েছে? কিছু না। আচ্ছা বুঝেছি, তুমি বিয়ে করতে চাও না তাই না? খুব জানিস, হ্যাঁ। জানি জানি। আচ্ছা, তুমি কাউকে পছন্দ করো না তো? তাকে বিয়ে করে নিলেই পারো। পাকা পাকা কথা শিখেছিস তো। আমি কাকে পছন্দ করব না করব সেটা তোকে জানতে হবে না। এমন সময় দরজায় দাঁড়িয়ে জিনিয়া বলে উঠল, কিন্তু আমাকে তো জানতে হবে তাই না? আয়েশা আর রাফি দরজার দিকে তাকালো। জিনিয়াকে দেখে রাফি চমকে উঠল, মনে মনে বলল, এ আবার এখানে কি করে আসলো? আবার কি কাণ্ড করে কে জানে। আয়েশা বলল, ভাইয়া, কে মেয়েটা? আমার বস। ওয়াও, কি সুন্দর। আয়েশা এসে জিনিয়াকে বলল, আসুন আপা, ভিতরে আসুন। তুমি কে? ভাইয়ার একমাত্র বোন, আমি আয়েশা। ও আচ্ছা। জিনিয়াকে ভেতরে এনে আয়েশা বলল, বসুন। জিনিয়া রাফির সামনে সোফায় বসে পড়ল। রাফির দিকে রাগি চোখে তাকিয়ে আছে জিনিয়া। রাফি ভয়ে ভয়ে বলল, ম্যাম আপনি এখানে? কেন, আসতে মানা আছে নাকি? না না, মানা থাকবে কেন? মানে আপনি হঠাৎ করে এখন আসলেন তাই আর কি।
তা এত রেডি শেডি হয়ে কই যাচ্ছেন? রাফি চুপ করে আছে, কি বলবে বুঝতে পারছে না। আয়েশা বলল, আপু, ভাইয়ের জন্য আমু মেয়ে দেখতে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমরা এখনই বের হচ্ছিলাম। ও আচ্ছা, বিয়ে করবে তোমার ভাইয়া, তাই না? আচ্ছা আয়শা, আমাকে দেখতে কেমন লাগে? আপু, আপনি তো অনেক সুন্দর, একদম পরীর মতো। তোমার ভাবি হিসেবে মানাবে না? সত্যি মানাবে মানে একদম পারফেক্ট হবে। তাহলে আর মেয়ে দেখতে যাওয়ার কি দরকার বলো? রিয়েলি, আমি এক্ষুনি আম্মুকে বলছি। রাফি আয়েশাকে কিছু বলার আগে আয়েশা দৌড়ে চলে গেল। রাফি বলল, ম্যাম কি বলছেন এসব? আপনার সাথে তো আমি পরে বোঝাপড়া করব, আগে এসব দিকটা দেখে নিই। বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিব। ম্যাম এসব ঠিক হচ্ছে না। সে আমি আপনার কথা শুনতে চাচ্ছি না। একটু পর কাজী চলে আসবে। রাফি অবাক হয়ে বলল, কাজী? হ্যাঁ, কাজী। কি বলছেন এসব? ম্যাম আপনার বাসায় এসব জানতে পারলে আমাকে গুলি করে মেরে ফেলবে। আপনি এখন চুপ করে না থাকলে আমি আপনাকে গুলি করে মেরে ফেলবো। কি জ্বালা! জ্বালার দেখেছেন কি? বিয়েটা হোক, তারপর আপনাকে আমি জ্বালার প্রকারভেদ দেখাবো। আয়েশা ভেতরে এসে আম্মুকে বলল, আম্মু, আম্মু ভাবি এসেছে। ভাবি? কার ভাবি? আমার ভাবি, তোমার বৌমা। থাপ্পড় খাবি? কি আবল তাবল বলছিস? সত্যি, বাইরে এসে দেখো। কি আবল তাবল বলছিস? আহা, এসে দেখো না। আয়েশা আম্মুকে বাইরে নিয়ে আসলো। জিনিয়া রাফির আম্মুকে দেখে সালাম দিল। রাফির আম্মু বলল, কে মা তুমি? আন্টি, আমি জিনিয়া। রাফি বলল, মা উনি আমার অফিসের বস। কি? তাই? আকে বলবি না? আয়শা, যা খাবারের ব্যবস্থা কর। জিনিয়া থামিয়ে বলল, বলো না, কি কথা? আসলে আন্টি, আমি শুনলাম রাফি সাহেবের জন্য মেয়ে দেখতে যাবেন। হ্যাঁ, আসলে বয়স তো দিন দিন বাড়ছে, এখন বিয়ে না করলে হয় নাকি? আন্টি, আসলে মেয়ে দেখার দরকার নেই। কেন মা? আসলে আমরা একে অপরকে ভালোবাসি। কি বলছো, সত্যি? কই, আমাকে তো কখনো বলেনি এসব। আন্টি, আমি কতবার বলেছি বাসায় কথা বলতে, আমার কথা শোনেইনি। আমাকে নাকি আপনারা মেনে নেবেন না? কে বলেছে এ কথা? ওকে তো আমি পরে দেখছি, কিন্তু মা, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তোমরা বলতে গেলে অনেক ধনী। তোমার বাসা থেকে কি মানবে? আসলে তুমি সব কিছুই তো বোঝো এখন, তোমাকে আর খুলে কি বলবো। আন্টি, আমার বাসায় কোনো সমস্যা নেই, আর আমার সিদ্ধান্ত আমার আব্বু আম্মু। তাহলে আর কি, তোমরা যদি একে অপরকে পছন্দ করো তাহলে আমাদের তো আর আপত্তির কিছুই নেই। একটা কাজ করো, তোমার আব্বু আম্মুকে বলো, আমরা কথাবার্তা বলি, তারপর দিনক্ষণ ঠিক করে বিয়ের ব্যবস্থা করি। আন্টি, আমি কাজীকে অলরেডি আসতে বলেছি। আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করতে ভয় পাচ্ছে। আমি চাই এখন আমাদের বিয়েটা হোক, তারপর আপনারা অনুষ্ঠান আয়োজন করে বিয়ের ব্যবস্থা করবেন। কিন্তু এসব কি এখনই ঠিক হবে? আন্টি প্লিজ, আমি ওকে হারাতে চাই না, প্লিজ মেনে যান। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বিয়ে করবেই তখন আর না মেনে লাভ কি? তাহলে তুমি রেস্ট নাও। আয়শা, যা খাবার ব্যবস্থা কর, আমি তোর আব্বুকে বাসায় আসতে বলি। তাহলে তোমরা কথা বলো, আমি আসছি। সবাই চলে গেলে জিনিয়া মুচকি এসে বলল, কি বিয়ে করবেন না? ম্যাম আপনি এতগুলো মিথ্যা কথা বলতে পারলেন? যুদ্ধ আর ভালোবাসায় সব কিছুই চলে। ম্যাম আপনি এসব ঠিক করছেন না, এসব ঠিক না। ঠিক না ভুল সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা, আপনার রুম কোনটা? কেন? আমার হবু জামাইয়ের রুম আমি দেখবো না? কি দরকার? জিনিয়া রেগে বলল, রুম কোনটা? রাগ করেন কেন? উপরে ডান পাশের রুমটা। চলুন দেখি একটু। জিনিয়ার ওপরে রাফিয়া রুমে চলে গেল। রুমে এসে সবকিছু ভালো করে দেখতে লাগলো জিনিয়া। রাফি বলল, কিছু মনে করবেন না, আপনার মতো এত ভালো রুম না, ছোট রুম। গোছালো আছে। জিনিয়া এসে দরজা লাগিয়ে দিল। রাফি এটা দেখে হকচকিয়ে বলল, দরজা লাগাচ্ছেন কেন? কেন, ভয় করছে? ভয় কেন করবে? তাহলে আমাকে রেখে বিয়ে করতে চলে যাচ্ছিলেন, এত বড় সাহস? এর শাস্তি তো পেতেই হবে নাকি? শাস্তি? কি শাস্তি? জিনিয়া রাফির কাছে আস্তে আস্তে নাইটির বোতাম খুলতে খুলতে বলল। কি শাস্তি পেতে চান আপনি? রাফি এটা দেখে জলদি সামনে এসে জিনিয়ার হাত চেপে ধরল। নাইটির বোতাম লাগিয়ে দিতে দিতে রাফি বলল, পাগল হয়ে গেছেন নাকি? কি করছেন? দেখতে পাচ্ছেন না? বাসায় সবাই আছে, কি মনে করবে? চলুন বাইরে যাই।
এক পা এখান থেকে নড়লে পা ভেঙে রেখে দিব। এমন করছেন কেন আপনি? তো কেমন করব? আমার সব কিছু লুটে অন্য মেয়েকে বিয়ে করার স্বপ্ন, তাই না? আমি কি ইচ্ছে করে যাচ্ছিলাম নাকি আম্মু জোর করলো তাই? আম্মুকে বলতে পারলেন না আমার কথা? আসলে আসলে কচু। রাফির কাঁধে হাত রেখে জিনিয়া রাফির কাছে এসে আস্তে করে বলল, শাস্তির জন্য রেডি? মানে পুরুষ মানুষ এত ভয় কিসের? ম্যাম আপনি? রাফিকে আর কিছু বলতে না দিয়ে সোজা রাফির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল জিনিয়া। রাফি প্রথমে নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও পরে ব্যর্থ হয়ে হার মেনে নিল। জিনিয়ার চুলে হাত ঝুঁকিয়ে জিনিয়াকে চেপে ধরল রাফি। এমন শিহরণ জাগা মুহূর্তের কাছের দুজনেই যেন নিরুপায়। সাগরের উজানের মতো প্রবাহমান এই যৌবনের স্রোত হাজার গুণ বেশি ধ্বংসাত্মক। জিনিয়া ক্রমেই নিজেকে হারিয়ে ফেলছে। রাফিও জিনিয়াকে নিজের মতো করে রেসপন্স দিয়ে চলেছে। হঠাৎ দরজায় নক করার শব্দে দুজনেই দুজনকে ছেড়ে দূরে চলে গেল। দরজার দিকে তাকিয়ে রাফি মনে মনে ভাবল, ঠিক সময় কেউ এসে পড়েছে। আর একটু হলে তো গেছিলাম। এই মেয়েটা আমাকে যেভাবে নেশা ধরিয়ে দিয়েছিল তাতে আমার তো ছাড়া পাওয়া অসম্ভব। জিনিয়া হাত দিয়ে ঠোঁট মুছে নিল। হাঁপিয়ে চলেছে জিনিয়া। ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন চার দেয়ালের রুমে আঘাত খাচ্ছে প্রতিনিয়ত। রাফি এটা দেখে জিনিয়ার কাছে আসলো। জিনিয়া রাফিকে কাছে আসতে দেখে মুচকে এসে বলল, কন্টিনিউ করবে নাকি? আমি কিন্তু রেডি। রাফি জিনিয়া চুল ঠিক করে দিয়ে বলল, আপনি পাগল হয়ে গেছেন। নিজেকে ঠিক করুন। এই অবস্থায় কেউ দেখে নিলে কি ভাববে? মুরব্বীরা কি মনে করবে? বাবা, এত টেনশন? এত সাধু সাজার দরকার নেই, ওকে? ছেলেদের না আমার চেনা আছে। দরজায় আবারও নক করার শব্দ আসলো। রাফি এসে দরজা খুলে দিল। সামনে আয়েশা দাঁড়িয়ে আছে। রাফি বলল, কি রে, কি হয়েছে? ভাইয়া, আব্বু চলে এসেছে আর ঘটকও চলে এসেছে। আব্বু তোমাকে ডাকছে। আর ভাবি কোথায়? ওই এখনো ভাবি হয়েছে তোর? হয়নি, তবে একটু পর তো হয়ে যাবে। তাই এখন থেকে বললেই বাকি। খালি পাকামো তাই না? আব্বুকে আম্মুর রুমে নিয়ে যেতে বলেছে। কই আব্বু? জিনিয়া এসে বলল, কি হয়েছে আয়শা? আপনাকে আম্মু নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা, চলো। হুম। আর ভাইয়া নিচে, আব্বু তোমাকে ডাকছে, জলদি যাও। আয়েশা জিনিয়াকে নিয়ে চলে গেল। রাফি সোজা নিচে চলে আসলো। রাফি নিচে এসে সবাইকে বসে থাকতে দেখে বলল, আব্বু ডেকেছো? হ্যাঁ, বস এখানে। রাফি বসলেই রাফির আম্মু বলল, আয়শা ফোন করে বলল, আমি তো দ্রুত চলে আসলাম। কিভাবে কি? আসলে আব্বু আচমকা হয়ে গেছে। মেয়েটা শরীফ চৌধুরী মেয়ে, কে না জানে? কত বড় বিজনেসম্যান, কত বড় লোক, আমার তো মাথায় আসছে না। আমিও ভাবতে পারিনি ম্যামের মাথায় কই থেকেই ভূত চেপে বসলো। আমার কোনো কথাই শুনলো না। আমাকেই নাকি বিয়ে করবে। আমার আর কি করার আছে? না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। আমি তা নিয়ে ভাবছি না। আমি ভাবছি ওর বাসা থেকে মানবে তো? এভাবে বিয়ে তো আমার মাথায় ঢুকছে না। চিন্তা করো না, যা হবার হবে। পাশ থেকে কাজী সাহেব বলে উঠল, তা সবাই রেডি হয়ে আসো, আমার আবার অন্য জায়গায় যেতে হবে। সমস্যা নেই। হ্যাঁ, যা, রেডি হয়ে যা। এলাকার লোকজন আবার কি বলবে কে জানে। আচমকা এইসব হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখে নেব। যা, তুই রেডি হ। এদিকে রাফির আম্মু আর আয়েশা জিনিয়াকে সাজাচ্ছে। আয়নার সামনে বসে জিনিয়া নিজেকে এমন বেশে দেখে মনে মনে বলছে, এভাবে সাজবো কখনো ভাবতেই পারিনি। আজ কেমন জানি লাগছে, নিজেকে কেমন অচেনা লাগছে। মুস্কি হেসে দিল জিনিয়া। আয়েশা এসে বলল, বাহ ভাবি, আপনাকে তো একদম পরীর মতো লাগছে। কি সুন্দর লাগছে, ওয়াও। সত্যি? ভাইয়া তো দেখলেই অজ্ঞান হয়ে যাবে। কি যে বলো না। এদিকে মেয়ের চিন্তায় শাহানাজ বেগমের যেন মনে শান্তি নেই। শরীফ সাহেব কিছুতেই স্ত্রীকে শান্ত করতে পারছে না। মিলি এসে বলল, আম্মু আমি যাব, আপুর বিয়ে হচ্ছে আর আমি বাসায় বসে থাকবো। জানা কি মানা করেছে? আমাকে কেন জিজ্ঞেস করছিস? তোর বোন কি বিয়ের জন্য আমাকে জিজ্ঞেস করেছে? যা ইচ্ছা কর। আমি কে? আমার কাছে কেন শুনছিস? আব্বু আমি যাব। আচ্ছা, ড্রাইভারকে বল নিয়ে যাবে। যা। তোমরা যাবে না? পরে দেখা যাবে। দেখেছিস না তোর মাকে শান্ত করতে পারছি না। করতে হবে না, আমাকে কিছুই করতে হবে না। আমি এই বাসায় থাকবো না। চলে যাব, চলে যাব আমি। মিলি এদিকে গাড়িতে এসে বেরিয়ে পড়েছে।
রাফি রেডি হয়ে নিচে চলে এসেছে। কাজী বলল, এই তো ছেলে এসে গেছে, মেয়ে কোথায়? কাজী সাহেব, মেয়ে আসছে। মেয়ে মানুষ তো একটু সময় লাগবে। আচ্ছা, এই বাইরে এত লোক কারা? ভয়ের কিছু নেই, ওরা মেয়ের বডিগার্ড। ও না, মানে এত লোক তাই বললাম আর কি। আব্বু, আমার বন্ধুদেরও বলতে পারলাম না। সমস্যা নেই, এখন তো আর অনুষ্ঠান হচ্ছে না। এখন আপাতত কাগজে কলমে বিয়েটা হোক, তারপর যখন জাঁকজমক হবে তখন আসবে। এদিকে রাফির আম্মু আয়েশাকে বলল, আয়শা, হ্যাঁ আম্মু। এই বক্সটা আনো তো। আয়েশা বক্সটা এনে আম্মুকে দিল। জিনিয়াকে পাশে বসিয়ে বক্সটা খুলে রাফির আম্মু বলল, তোমাকে কি দিব মা? আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আর এইসব চমকা হওয়াতে কিছু করার সুযোগ পেলাম না। আন্টি এভাবে বলবেন না। আমাদের অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু সুন্দর একটা মন আছে, যেটা টাকার চেয়েও মূল্যবান। আর আমি আপনার ছেলেকে ওর মন দেখেই ওকে ভালোবেসেছি। আমার এসব লাগবে না, শুধু আপনারা আমার সাথে থাকলেই হবে। দেখি হাতটা। এটা কি? এটা আমার শাশুড়ি মা আমাকে বিয়েতে দিয়েছিল। ভেবেছিলাম আমার ছেলে বউকে আমি দিব। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তোমাকে বেশ মানাচ্ছে। ধন্যবাদ আন্টি। আরেকটা জিনিস আছে। কি? রাফির আম্মু আরেকটা বক্স থেকে একটা বড় হার বের করে বলল, এইটা। ওয়াও আন্টি, এটা তো অনেক বড়, আর কি সুন্দর ডিজাইন, অনেক পুরাতন সময়ের মনে হচ্ছে। হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে বলেছিল এটা নাকি ওনার বংশ পরম্পরায় চলে আসছে। আমাদের বংশে যে বড় ছেলে বিয়ে হয় তার বউকে এই হার দেওয়া হয়। আর এটা এখন থেকে তোমার। ভবিষ্যতে যদি তোমার ছেলে হয় তাহলে তার বউকে এটা দিবে। ওকে। আরও কিছুক্ষণ পর জিনিয়াকে সাথে নিয়ে সবাই নিচে চলে আসলো। রাফি জিনিয়ার দিকে তাকিয়ে আছে। জিনিয়াকে আজ অপরূপ লাগছে। জিনিয়াকে রাফির পাশে বসিয়ে দিল। রাফি মনে মনে বলল, ম্যামকে আজ অনেক সুন্দর লাগছে, চোখ সরাতে পারছি না। ইচ্ছে করছে দু চোখ ভরে শুধু দেখি। আবার ম্যামের শরীর থেকে এক আলাদা নেশাক্ত ঘ্রাণ নাকে এসে লাগছে। বড় অদ্ভুত এই মায়া। তবে অবাক লাগছে আজ। মনে হচ্ছে আমি এক স্বপ্নের মাঝে আছি। ম্যামের মতো মেয়ে কিনা আমার বউ হচ্ছে, কি আজব। কখনো যা স্বপ্নেও ভাবিনি তাই আজ ঘটতে চলেছে। এমন সময় মিলি ভেতরে চলে আসলো। এসে জিনিয়াকে দেখে বলল, আপু, মিলির গলা শুনে জিনিয়া বলল, আরে মিলি, এদিকে আয়। মিলি এসে জিনিয়ার পাশে বসে পড়ল। জিনিয়া বলল, আঙ্কেল আন্টি, ও আমার ছোট বোন মিলি। বাহ, ভারী মিষ্টি দেখতে, একদম তোমার মতো। মিলি আস্তে করে জিনিয়াকে বলল, আপু আমাকে আগে বলবা না? আমাকে রেখে তুমি বিয়ে করে নিচ্ছ? পাগলি, এসব তো হঠাৎ করে হয়ে গেল, আর আসল আয়োজন তো বাকি। আচ্ছা, তাহলে বিয়ে পড়ানো শুরু করি। হ্যাঁ, শুরু করুন, শুরু করুন। অতঃপর দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। মিলি বাসায় ফোন করলে মিলির আব্বু ফোনটা ধরে বলল, কি রে, কি হলো? আব্বু হয়ে গেছে কি? বিয়ে। একটু আগে আপুর বিয়েটা হয়ে গেছে। ও, যাক ভালো। তা এখন কি করছে? কি করবে জানি না, দেখি কি করে। আচ্ছা, আমাকে জানাস কেমন? ওকে। রাফি আর জিনিয়া একই রুমে বসে আছে। রাফি চুপ করে বসে আছে। কি বলবে বা কি করবে এখন কিছুই মাথায় আসছে না। বিয়েটা তো হয়ে গেল, এখন কি হবে? জিনিয়া আয়নার সামনে থেকে উঠে এসে বলল, বসে আছেন যে? কি করব? আমি কি করে বলবো কি করবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি? এটাই যে আমাদের ইয়ে হয়ে গেছে। তাই নাকি? কি করব না করব কিছুই বুঝতে পারছি না। এত বুঝতেও হবে না, শুনুন আমি বাসায় চলে যাচ্ছি। আপনি একবার অফিসে যান আর অ্যাকাউন্টের ফাইলগুলো রেডি করে আমার টেবিলে রাখবেন, মনে থাকবে? এখন অফিসে যাব? জিনিয়া রেগে বলল, কানে কম শোনেন? না না, ঠিক আছে আমার কান। আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। মনে থাকে যেন। ওকে। বসে আছেন কেন? ফ্রেশ হন, তারপর বেরিয়ে পড়ুন। মনে রাখবেন এখন আর পালানোর সুযোগ নেই। একে তো আমার পিয়ে, আর তাছাড়া এখন আমার পুরো লাইফ টাইমের মতো আমার পিয়ে হয়ে গেছেন। সো এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। এ কথা বলে জিনিয়া বাইরে চলে আসলো। রাফি বিছানায় ঠাস করে শুয়ে পড়ল। মনে মনে বলল, কি চিপায় ফেসে গেলাম। আগে তো বাঁচার একটা আশা ছিল, এখন তো আমার আর বাঁচার কোনো উপায় নেই। সারা জীবনের জন্যে ফেসে গেছি। জীবনটা তেনা তেনা করে ফেলবে রে। আহারে আমার জীবন। বাইরে এসে জিনিয়া রাফির আম্মু আব্বুকে বিদায় জানিয়ে চলে আসলো।
এদিকে আন্ডারওয়ার্ল্ডে হিড়িক পড়ে গেছে জিনিয়ার বিয়ের খবরে। সব গ্যাংয়ের লিডাররা জিনিয়ার বরের খবর নিয়ে চর্চায় ব্যস্ত। অনেকে যেন জিনিয়াকে পথ থেকে সরানোর জন্য নতুন কোনো পথ পেয়ে গেছে। আন্ডারওয়ার্ল্ডের একজন বড় ডন মালিক সুইমিং পুলে সুন্দরীদের সাথে টাইম কাটাচ্ছে। এমন সময় একজন লোক এসে জিনিয়ার খবরটা দিতেই মালিক পুল থেকে বেরিয়ে আসলো। একজন লোক কাপড় পরিয়ে দিল। মালিক বন্দুকের গুলিগুলো হাতে নিয়ে বসে পড়ল। বন্দুকে গুলি লোড করে ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে বলল, এই শিহাব, জি বস। মালটার পরিচয় কি রে? কে বস? কুইনের বর? বস এখনো জানা যায়নি, আমাদের লোক লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের ভেতরে সব ডিটেলস পেয়ে যাব। শালা, এতদিন আমি কুইনকে নিজের করব বলে প্ল্যান করছি, আর থেকে এক মাদারি এসে আমার পাখিকে শিকার করে নিল। ওকে মরতেই হবে, ওর শেষ সময় চলে এসেছে। জি। গাড়ি বের কর, আমি বের হব, আর ডায়মন্ডের ডিলটা তুই করিয়ে নে। ওকে বস। এদিকে জিনিয়াও বাসায় চলে এসেছে। বাসায় আসতেই জিনিয়ার আব্বু জিনিয়াকে দেখে উঠে এসে বলল, কি রে, হয়ে গেল? আব্বু মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় আছো। আর বলিস না, তোর মা চেতে আছে, আমি কিছুতেই শান্ত করতে পারলাম না। ও চিন্তা করো না, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। সে না হয় হলো, কিন্তু জামাই কই? অফিসে। অফিসে? এখন আজ বিয়ে হলো আর জামাই অফিস? তো বিয়ে হয়েছে তো কি হয়েছে? না কিছু না, যা তুই রুমে যা। জিনিয়া চলে গেল। জিনিয়ার আব্বু মনে মনে বলল, এ তো আমার চাইতে উপরে, বিয়েকে একদম পুতুল খেলার মতো দেখিয়ে দিয়েছে। বিয়ে করেই অফিসে পাঠিয়ে দিল, না জানি সামনে কত কি দেখব। মিলে বলল, আব্বু কি হলো? হ্যাঁ, কি ভাবছো? ভাববো আর কি করে মা, তোর বোনটা একদম অন্যরকম মেয়ে, বুঝলি? কখন কি মনে আসে কে জানে। বাদ দাও তো, আপুর মনে যা আসবে তা আপু করবেই। কেউ কখনো আপুকে আটকাতে পেরেছে নাকি? সেটা তো কি যে করি। কিছু করতে হবে না, আপাতত আম্মুকে শান্ত করো। এটা ঠিক বলেছিস। রাফি অফিসে আসলে নিতুকে অ্যাকাউন্টের সবগুলো ফাইল আনতে বলল। কিছুক্ষণ পর এক গাদা ফাইল নিয়ে হাজির হলো নিতু। ফাইলগুলো দেখে রাফি বলল, এই সব অ্যাকাউন্টের ফাইল? জি। হয়ে গেল, এসব দেখতে আমার দিন কেটে যাবে। একটা কাজ করো, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, ওকে? ওকে ম্যাম। এদিকে ধ্রুবর আব্বু বাসায় এসে টাই খুলতে খুলতে স্ত্রীকে বলল, শুনেছো ঘটনা? কি? ধ্রুবকে বলো যে জিনিয়াকে তুলে দিতে। মানে ছেলেটা জিনিয়াকে অনেক পছন্দ করে ফেলেছে, হঠাৎ এমন কথা বলেছে যে? এমন কি কথা, আর কি সাথে বলছি, জিনিয়ার বিয়ে হয়ে গেছে। ধ্রুবর আম্মু অবাক হয়ে উঠে দাঁড়ালো, বলল, কবে, কখন, কিভাবে বিয়ে হলো? আমরা তো কিছুই জানলাম না। তাছাড়া ওর বিয়ে হলে তো মিডিয়া সব জায়গায় একাধারে খবর চলতো, এমন তো কিছুই হলো না। আমিও এত কিছু জানি না এখনো। তাহলে কোথা থেকে তুমি জানতে পারলে? আরে তুমি আজকে জিনিয়ার আব্বুর সঙ্গে কথা বলতে বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। আমি আজ সকালে ওর আব্বুর কাছে ফোন করেছিলাম, মনে করলাম যে ধ্রুবর ব্যাপারে কথা বলবো, কিন্তু ধ্রুবর ব্যাপারে বলতেই জিনিয়ার আব্বু আমাকে বলল জিনিয়া নাকি বিয়ে করে ফেলেছে। কাকে বিয়ে করেছে? সেটা জানি না, তবে যাই হোক, এখন তো আর কোনো লাভ নেই। ছেলেটাকে এখন কি বলবো? ছেলেটা জিনিয়াকে আসলে অনেক পছন্দ করে ফেলেছে, এখন যদি এই কথা শুনে তাহলে কি হবে? যাই হোক, সত্য তো আর কখনো মিথ্যা হবে না, তাই আগে ভাগে সত্য জেনে রাখে ভালো। বলে দিও ধ্রুবকে। দেখতে দেখতে রাত হয়ে গেছে। রাফি ফাইলগুলো চেক করে মাত্র চেয়ারে হেলান দিয়ে বসলো, বলল, অবশেষে ফাইলগুলো দেখা শেষ। উফ, ঘাটটা একদম লেগে গেছে। রাফি নিতুকে ডাকলো। নিতু এসে বলল, জি স্যার। ফাইলগুলো ম্যামের টেবিলে রেখে দিন। ওকে। এদিকে জিনিয়া সিম্পলি রেডি হয়ে নিচে চলে আসলো। সোফায় বসে জিনিয়ার আব্বু খবরের কাগজে চোখ বুলিয়ে চলেছে। জিনিয়াকে দেখে ডেকে বলল, কি রে, কই যাচ্ছিস? অফিসের দিকে, একটু ঘুরে আসি। ও আচ্ছা, হ্যাঁ রে, আপিকে বাসায় আনবি না? আব্বু এসব কথা এক্ষুনি বলো না তো, সে পরে দেখা যাবে। বিয়ে হয়েছে বলে কি এসব কিছু করতেই হবে নাকি? ঠিক আছে, যা ইচ্ছে কর। আমি গেলাম। ওকে। জিনিয়া বাইরে চলে গেলে শাহনাজ বেগম নিচে নামতে নামতে বলল, কই গেল আবার তোমার মেয়ে? স্ত্রীকে আসতে দেখে খবরের কাগজটা রেখে পড়ল, কে জিনিয়া? হ্যাঁ, তোমার আদরের দুলালি, কই গেল? আহা, মেয়েটা তো তোমারও। আমার মেয়ে হলে তো
আমাকে একটু মানতো। আমার কথা কখনো ভাবে না শোনে। আমি কে? আহা বসো, বসো তো, আগে মাথা ঠান্ডা করো। যা হবার তা তো হয়ে গেছে, এখন কি রাগ করে লাভ আছে? আমার রাগ দেখার মানুষ আছে নাকি? আচ্ছা বলো তো, মেয়েটা কি বুঝে এ কাণ্ড করলো? একবারও ভাবলো না তোমার আমার কথা? হুট করে বিয়ে করে বসলো। লোকে কি বলবে? কীভাবে মুখ দেখাবো আমরা? জিনিয়ার আব্বু মুচকে এসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলল, আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে, ও এখানে সেই বাচ্চা নেই। থাক না ওর মতো, আমাদের মেয়ে খুশি থাকলেই যথেষ্ট। দেখো, আমি জীবনে অনেক টাকা উপার্জন করছি, কিন্তু এর থেকে একটা জিনিসও আমি শিখেছি, টাকা দিয়ে সব আনন্দ পাওয়া যায় না, জীবনে সব তিক্ত পূর্ণতা পায় না। দেখবি আমাদের মেয়ে সুখেই থাকবে, এত টেনশন করো না। তুমি কি ভাবলে? কি করবে এখন? ভালো সময় দেখে মিডিয়াকে জানিয়ে দেবো, তারপর অনুষ্ঠান আয়োজন করা যাবে। এখন আপাতত এইভাবেই চলুক। হুম, সব দোষ তোমার। তোমার আজকালাতে আজ মেয়েটা এই অবস্থা। জিনিয়ার আব্বু স্ত্রীর মাথাটা নিজের কাঁধে রেখে বলল, বাদ দাও। আচ্ছা চলো না, আমরা কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হলো না। এখন মনে পড়েছে ওনার এই কথা? কাজের জন্য তো সময় পাইনি, তবে এখন থেকে ভাবছি সব কিছু তোমার মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি তোমাকে সময় দেবো। ঢং। এদিকে জিনিয়া গাড়ি নিয়ে আজ একাই বেরিয়ে পড়েছে। অফিসের দিকে যাচ্ছে জিনিয়া। মনে মনে জিনিয়া বলল, রাফি তো এখনো অফিসে থাকার কথা, দেখি কি করছে। ফাইলগুলো দেখছে কিনা কে জানে। আমার মনে হয় এতগুলো ফাইল এখনো শেষ করতে পারেনি। বেশি করতে বলে ফেললাম নাকি? ছাগলটার জন্য আজকাল কেমন মনের ভেতর ভাবনা চিন্তা কাজ করে। হঠাৎ জিনিয়া মাঝ রাস্তায় গাড়িটা থামিয়ে নিল। সামনে হুট করে 2-3টা গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে। জিনিয়া রেগে বলল, এত বড় সাহস কার হলো? সামনের গাড়ি থেকে কয়েকজন লোক নেমে আসলো। সামনে একজন লোক মাথায় টুপি পরে আছে। জিনিয়া লোকটাকে দেখে মুচকি হাসি দিল, বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না। জিনিয়া গাড়ি থেকে নেমে এসে গাড়ির সামনে এসে বলল, আজকাল আমি একটু ভালো হয়েছি বলে সবার দেখি পাখনা গজিয়েছে। লোকটা মাথার টুপিটা খুলে গাড়ির সামনে রেখে হাসতে হাসতে বলল, কুইন, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, হয়তো। শুনলাম বিয়ে করেছো। জিনিয়া কিছু বলল না, লোকটার দিকে শুধু তাকিয়ে আছে। লোকটা জিনিয়াকে দেখে বলল, এভাবে তাকিও না, ভয় করে তো। দাওয়াত দিল না, কষ্ট পেলাম। রাগ কেন করছো? দেখো, এই মালিক কিন্তু সুটকা সুটকো লোক না। কত লোকের লাশ পেরিয়েছে এখানে এসেছি। ওই তোর ডায়লগ শেষ হলে যাই এখন। রেসপেক্ট, রেসপেক্ট বেবি, কুল। জিনিয়া ডেভিল হাসি দিয়ে বলল, মনে হয় একটু আগের নিয়মে ফিরতে হবে আমাকে। অনেকদিন এসব থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম। এই মালিক কাউকে ভয় পায় না। তোমাকে তুলে নিয়ে গেলে কেউ জানবে না। এখন কে বাঁচাবে তোমাকে এখন? জিনিয়া মুচকি হেসে গাড়ির সাথে হেলান দিয়ে মাথা নাড়ালো, বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি জানি তুই হিরুকে মেরে ওর জায়গায় বসে আছিস। আগে আমার সম্পর্কে ভালো করে তোর জানার দরকার ছিল। খামোখা মরতে চলে আসলি। আমাকে মারার এত শখ? ওকে, এখানেই তো আছি। কিলমি, দেখি যে কুইনের কথা এত শুনেছি, কি পাওয়ার সেই কুইনের? কি এমন করতে পারে কুইন? নাকি সব কিছুই ভুয়া? জিনিয়া মুচকি হেসে বলল, অ্যাজ ইউর উইশ। জিনিয়া হাতটা হালকা তুলে একটা তুড়ি বাজালো। সাথে সাথে রাস্তার দুপাশ থেকে কালো পোশাক পরা অস্ত্র হাতে কয়েকশো লোক সবাইকে ঘিরে দিল। মালিকের লোকজন সব ভয়ে থরথর করে কাঁপছে, কারণ সবাই জানে এই মাফিয়া খেলায় দুর্বলকে মরতেই হয়। শিহাব মালিকের পেছনে এসে বলল, বস, আমাদের যাওয়া উচিত। কুইনের সাথে পাঙ্গা নেওয়া এখন ঠিক হবে না। মালিক চারিদিকে দেখে রাগে গজগজ করতে লাগলো। মুখে কিছু বলতে পারছে না বলে হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। জিনিয়া মালিকের এমন চেহারা দেখে মুচকে এসে বলল, কি হলো? এতক্ষণ যে কথা বলছিল সেসব কথার কি হলো? নাকি কলিজা শুকিয়ে গেছে? একটা কথা বলি শোন, আমার কাছে এখনো তুই বাচ্চা। আমার আঙুলের ইশারায় তোর পুরো গ্যাং গায়েব হয়ে যাবে। আজকে আমার মুডটা ভালো, তাই আজ আর ঝামেলা করার মুড নেই। বেচারা, দেখে মায়া লাগছে খুব। জিনিয়া হাসতে হাসতে গাড়িতে গিয়ে বসলো। সামনের গাড়িগুলো মুহূর্তের মাঝে সরে গেল।
জিনিয়া গাড়ি টান দিয়ে চলে গেল। মালিক জিনিয়ার গাড়ির দিকে তাকিয়ে আছে। রাগে মালিকের মুখ লাল হয়ে গেছে। গাড়িতে হাত মেরে মালিক রাগে গর্জে উঠে বলল, বাস্টার্ড আমাকে কথা শুনিয়ে গেল। আমিও দেখে নেব এই মালিকও কম না কারো থেকে। সিহাব বলল, বস, আমার মনে হয় এরপর থেকে এমন বোকামি করা ঠিক হবে না। আর কিন্তু কুইন চাইলে আমাদের এখানেই মেরে ফেলতে পারতো। আর আপনি দেখলেন তো কুইনের এক ইশারাতে শত শত লোক থেকে চলে আসলো, আর সবার হাতে অ্যাডভান্স বন্দুক সহ আরও কত কি। মনে হচ্ছিল কোনো সামরিক বাহিনী চলে এসেছে। ইউ আর রাইট। হিরুকে মারার খবর ও জানে। আসলে আমি যত জানতাম কুইন তার থেকেও ভয়ঙ্কর। কিন্তু আমার নামও মালিক। আমি একদিন ঠিকই ছবল মারবো গাড়ি ঘোড়া। এদিকে অফিসের ফাইলগুলো দেখা শেষে রাফি অফিসের বিভিন্ন সাইডে হেঁটে হেঁটে কাজ দেখে চলেছে। কোথায় কি কাজ চলছে, কেমনভাবে সবাই কাজ করছে, সব কিছু দেখে চলেছে রাফি। পেছন পেছন নিতু সব কিছু বলে চলেছে। এক পর্যায়ে অফিসের টপ ফ্লোরে চলে আসলো রাফি। নিতু বলল, স্যার, আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই ফ্লোরে এত বড় বড় রুম কেন? সব একই রকম দেখতে। আমিও ভালো করে জানি না। আসলে এই ফ্লোরে তেমন কেউ আসে না, আর সবাই আসতেও পারে না, পারমিশন নেই। ও মা, তাহলে আমরা আসলাম কেমনে? আমাদের তো কেউ আটকালো না। স্যার, আপনি কি ভুলে গেছেন আপনি এই অফিসের বসের পিএ? আপনাকে কে আটকাবে? ও তাই বলো। ভুলে যাই আসলে মাঝে মাঝে। তবে সিকিউরিটি বেশ কড়া। হ্যাঁ, দেখছেন না, এক এক রুমের জন্য 10 জনেরও বেশি লোক রাখা। তার উপর চারিদিকে ক্যামেরার মেলা বসিয়ে রেখেছে। আপনি এসব রুমের ভেতরে কখনো গেছেন? না, এখনো যাইনি। শুধু ম্যামের সাথে একবার এসেছিলাম। ও আচ্ছা, চলুন তো ঢোকা যাক, দেখি কি আছে। স্যার, সত্যি ঢুকবেন? ভয় পাচ্ছেন নাকি? আরে আমি আছি না, আসেন। ওকে। রাফি একটা রুমের সামনে আসতে সিকিউরিটির লোকেরা রাফির সামনে এসে বলল, স্যার, ভেতরে ঢোকার পারমিশন নেই। কেন? বসের অর্ডার আছে। আমাকেও ঢুকতে দেওয়া হবে না? আমি তো বসের পিএ। সরি স্যার, বসের অর্ডার লাগবো। ও হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, কি হচ্ছে এখানে? সাথে সাথে সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। রাফি আর নিতু অবাক হয়ে গেল। পেছনে তাকিয়ে দুজনে দেখলো এ তো জিনিয়া ম্যাম। নিতু রাফির পেছনে দাঁড়িয়ে গেল মাথা নিচু করে। রাফি এসব দেখে কিছু না বলে মুচকি এসে পড়ল, কিছু না ম্যাম, আমি তো ছাদে যাওয়ার জন্য এসেছিলাম। এখানে এসব দেখে একটু দাঁড়িয়ে দেখছিলাম আর কি। জিনিয়া কাছে এসে বলল, সবাই উঠে পড়ো, যার যার কাজে যাও। সবাই নিজেদের কাজে লেগে পড়ল। জিনিয়া নিতুর দিকে তাকিয়ে বলল, তা নিতুও কি ছাদে যাচ্ছিল? নিতু? ও হ্যাঁ, আসলে আমি তো এর আগে ছাদে যাইনি, তাই নিতুকে বললাম যে আমাকে নিয়ে যেতে। আপনাকে যে ফাইলগুলো দেখতে বলেছিলাম কমপ্লিট, সব আমি দেখে নিয়েছি আর দেখে আপনার টেবিলে রেখে দিয়েছি। এবার আপনি কনফার্ম করলেই হয়। জিনিয়া নিতুর দিকে তাকিয়ে বলল, নিতু? জি ম্যাম। নিচে যাও। ওকে। নিতু জলদি চলে গেল। রাফি বলল, ম্যাম আপনি নিচে আসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। তার আগে এটা বলুন, আপনি এখানে হঠাৎ? বললাম তো আপনাকে। যা বললেন সেটাই কি সত্যি নাকি অন্য কিছু? ওই দেখেন, আপনি আবার খামোখা আমাকে সন্দেহ করছেন। আচ্ছা, আপনাকে কথা দিলাম আমি আর কখনো ভুলেও এই ফ্লোরে আসবো না। এবার হয়েছে? ছেলে মানুষই তো, বিশ্বাস নেই। যাই হোক, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমার কেবিনে আসুন। জিনিয়ার পেছন পেছন রাফি চলে আসলো। জিনিয়ার কেবিনে আসতেই রাফি বলল, এই যে ম্যাম দেখুন, সবগুলো ফাইল এখানে আছে। গুড। দরজাটা লাগিয়ে দিন। রাফি দরজাটা লাগিয়ে দিল। জিনিয়া বলল, ছিটকানিটা কে দেবে? সিট কিনি কেন? এমনিতেও আপনার কেবিনে না শুনে কারো আসার সাহস আছে নাকি? এত বেশি কথা বলেন কেন? আপনাকে যা বলেছি তাই করুন। রাফি সিটকানিটা দিয়ে মনে মনে বলল, খালি রাগ, শরীরে যেন রাগের খনি বসানো। রাফি জিনিয়ার সামনে আসলেই জিনিয়া বলল, বসুন। রাফি চেয়ারে বসে পড়ল। জিনিয়া বলল, উঠুন বলছি। আপনি তো বসতে বলছেন। ওখানে না, এই চেয়ারে বসতে বলেছি। রাফি অবাক হয়ে বলল, কেন? আমি কেন আপনার চেয়ারে বসবো? আমি পারবো না। জিনিয়া রাগ রেগে রাফির কলার ধরে টেনে এনে চেয়ারে বসিয়ে বলল, খালি বেশি বেশি কথা বলেন আপনি। আমার এক কথা বারবার বলতে একদম ভালো লাগে না।
ম্যাম ম্যাম এটা ঠিক না। আমি কেন এখানে বসবো? এটা আপনার চেয়ার, কেউ দেখে নিলে। রাফির কথা শেষ না হতেই জিনিয়া রাফির কোলে বসে পড়ল। রাফি চোখ বড় বড় করে তাকিয়ে আছে জিনিয়ার দিকে। জিনিয়া মনে মনে হেসে বলল, গাধা একটা, বিয়ে করেছি কি খালি তাকিয়ে তাকিয়ে দেখার জন্য নাকি? হনুমানটার কি কোনো ফিলিংস কাজ করে না? আমার মতো এমন সুন্দরী মেয়ে কাছে পেয়েও কি কিছু করার সাহস পায় না? গাধা কোথাকার। দেখো আবার তাকিয়ে আছে কিভাবে, যেন কচি খোকা। জিনিয়া বলল। চোখ খুলে পড়ে যাবে এভাবে তাকিয়ে থাকলে। রাফি আমতা আমতা করে বলল, ম্যাম আপনি কি করছেন? চুপ, বলদ কোথাকার। ওই আমি তোর ম্যাম, আর কিছু না। আর কি? ভুলে গেছো চান্দু? আমাকে কি মনে করিয়ে দিতে হবে? আমি কিন্তু ভালো করে মনে করিয়ে দিতে পারি। না না থাক, দরকার নেই। রাফি মনে মনে বলল, ম্যামের শরীর কি নরম, কি মোলায়েম, কি নেশাক্ত সুগন্ধ আসছে ম্যামের শরীর থেকে। নিজেকে কি আর আটকানো যায়? ম্যাম কি সেটা বোঝে নাকি? যখন মনে যা আসবে তখন তাই করবে। জিনিয়া খেয়াল করলো রাফির হাত হালকা কাঁপছে। রাফির দিকে তাকিয়ে জিনিয়া বলল, নিজের বউকে ধরতেও হাত কাঁপছে? না মানে। থাক, বোঝা হয়ে গেছে, পুরুষ মানুষ হয়েছে। রাফি জিনিয়ার কথায় কি করবে ভেবে না পেয়ে সোজা জিনিয়ার কোমর চেপে ধরল। জিনিয়া রাফির জামাটা খামচে ধরল। পুরো শরীর যেন কেঁপে উঠল জিনিয়ার। রাফি জিনিয়াকে এমন লজ্জায় লাল হতে দেখে মনে মনে বলল, মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। এত নেশাই মেয়েটার মাঝে, মনে হচ্ছে ওর এই গোলাপি রক্তমাখা ঠোঁটে নিজেকে বিলিয়ে দেই। জিনিয়া রাফির চোখে তাকিয়ে আছে। রাফিও একধানে জিনিয়ার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে একাধারে তাকিয়ে আছে, যেন হারিয়ে চলেছে দুজনে। রাফি জিনিয়ার কোমরে আস্তে আস্তে হাত চালিয়ে যাচ্ছে। জিনিয়া নিজেকে যেন আর আটকে রাখতে পারছে না। পুরো শরীরটা যেন অস্থির হয়ে পড়ছে। হার্টবিট আচমকা বেড়ে গেছে। জিনিয়া আবেশে চোখ বন্ধ করে নিল, যেন রাফির কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে জিনিয়া। রাফি জিনিয়ার কোমর থেকে হাত সরিয়ে জিনিয়ার কম্পিত ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিল। জিনিয়া নিজেকে আর সামলাতে না পেরে বলল, শুধু কি দেখে যাবা? পুরুষ মানুষ হয়েছ কি করতে? রাফি বলল, কি কি করব তাহলে? আমাকে বলতে হবে এখন। পুরো গরম ভাত সামনে পড়ে আছে আর উনি ঠান্ডা হয়ে বসে আছে, গাধা কোথাকার। রাফি জানে জিনিয়া কি বলতে চাইছে, তবে এসব কিছু কেমন যেন লাগছে। রাফি মনে মনে বলল, ইচ্ছে তো আমারও হয়, তবে অনিশ্চয়তায় কেমন জানি মনটা ভয় পেয়ে ওঠে। আমি আস্তে আস্তে তোমার মোহে অনেক দূর চলে এসেছি। বলতে গেলে মন থেকে ভালোবেসে ফেলেছি। ভয় হয় যদি তুমি পরে আমাকে ফেলে দাও, ভয় হয় আমি একা না হয়ে যাই। রাফিকে চুপ থাকতে দেখে জিনিয়া রেগে বলল, কি হলো? না না কিছু না। তাহলে চুপ করে গাধার মতো বসে আছো কেন? দেখো আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাফি নিজেকে সামলে কথা ঘুরিয়ে বলল, ম্যাম কে যেন দরজা নক করছে। কই, আমি তো শুনলাম না। মাত্র করলো, হয়তো ইম্পর্টেন্ট কোনো কথা বলবে। এসব না হয় পরে হবে। কত বড় সাহস তোর! এদিকে আমি এখানে বসে আছি আর তুই আমাকে ইগনোর করছিস। আমার এমন সাহস আছে নাকি? তাহলে কথা ঘোরাচ্ছ কেন? ম্যাম আসলে আসলে কি? আসলে আমি এখন এসবে জড়াতে চাই না। জিনিয়া অবাক হয়ে বলল, মানে? মানে আমি কিছুটা সময় চাই। আসলে সব কিছু এমন আচমকা হয়ে গেল যে আমি নিজেকে সেই জায়গায় ব্যালেন্স করতে পারছি না। জিনিয়ার রেগে উঠে দাঁড়িয়ে গেল। রাগে লাল হয়ে টেবিলের ওপর থাকা গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। রাফি এসব দেখে মনে মনে বলল, আবারও মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা আমি তো খারাপ কিছু বলিনি, বুঝিয়ে বললাম, তাও এইভাবে রেগে আগুন হয়ে গেছে। বলি মাথায় কি রাগ ছাড়া কিছু নেই? রাফি উঠে জিনিয়াকে ধরে বলল, ম্যাম কুল কুল, আপনি এমন কেন করছেন? রাফি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, অবাক হয়ে বলল, ম্যাম আমাকে মারলেন কেন? আমি আবার কি করলাম? কি করেছেন? আমাকে টাচ করার সাহস কি করে হয় আপনার? রাফি বড় একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, হয়ে গেল, কেউ আমার বুকে বোমা মার, আমি 2-3 দিনের জন্য মরে যাই। একটু আগে তো ইয়ে করছিল আমার সাথে, আর এখন একটু টাচ করেছি বলে রেগে গেছে। কখন কি মাথায় এসে ভর করে কে জানে। রাফি একটু ভয়ে ভয়ে বলল, ম্যাম আমি না আপনার বর। বর? বর না ঘোড়ার ডিম, কাকে বিয়ে করেছি আমি? গাধা একটা, ইচ্ছে হচ্ছে মেরে একদম নকশা পাল্টে দিই। এদিকে আমার শরীরে আগুন জ্বলছে আর উনি সেই আগুনে পুরো পানি ঢেলে দিয়ে বলছে আমি না আপনার বর। ম্যাম আমি তো চুপ! আপনার একটা কথাও আমার শুনতে ইচ্ছে করছে না, মাথাটা খারাপ করে দেবে আমার। জিনিয়া রেগে রুম থেকে চলে গেল। বাইরে একটু দূরে নিতু দাঁড়িয়ে জিনিয়াকে বের হতে দেখে মনে মনে বলল, স্যার রেগে আছে মনে হলো।
দেখলাম ভালো মনে ঢুকতে রুমে, বের হলো আগুন হয়ে। ওদিকে স্যারের কি অবস্থা দেখে আসি তো। রাফি তো মুখে হাত দিয়ে চেয়ারে বসে আছে, মনে মনে বলছে, মুখের থোবড়াটা কেমন টনটন করছে। আহা কি ব্যথা রে। ম্যামের নরম হাতে এমন পাওয়ার, দাঁত মনে হয় সবগুলো নড়ে গেছে। নিতু এর মাঝেই রুমে এসে বলল, ম্যাম, স্যারের কি হলো? দেখলাম রেগে বের হয়ে গেল। নিতুকে দেখেই রাফি গালে হাত রেখেই কিছু হয়নি এমন ভান করে হেসে বলল, কিছু না কিছু না, ম্যামের মাথা তো এমনিতেই হট হয়ে থাকে। মনে হলো খুব রেগে আছে। বাদ দাও, এ আর নতুন কি? নিতু অবাক হয়ে বলল, এই কি স্যার, কাঁচের টুকরো, এসব কি? বুঝতে পারছেন না? ম্যামের রাগ হলে এসব তো কমন ব্যাপার। আচ্ছা, আমি বলছি এগুলো সরিয়ে ফেলতে। তাই করুন, আর আমাকে একটু একা ছেড়ে দিন, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। ওকে স্যার। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। খাবার টেবিলে ধ্রুব খেতে খেতে বলল, আব্বু জিনিয়ার ব্যাপারে কথা বলনি? স্ত্রীর দিকে তাকিয়ে ধ্রুবর আব্বু বলল, বলেছিলাম। কি বলল? আসলে ধ্রুব আব্বুকে এমন ভাব করতে দেখে আম্মুকে বলল, কি হয়েছে আম্মু, কি বলছে ওনারা? দেখ বাবা, আমরা তো চেয়েছিলাম জিনিয়াকে আমাদের ঘরে বউ করে আনতে, কিন্তু কিন্তু কি? তোর আব্বু যখন কল করে তখন শরীফ সাহেব আচমকা বলে যে জিনিয়া নাকি বিয়ে করে নিয়েছে। কথাটা শুনে ধ্রুবর হাত থেকে খাবারের স্পুনটা পড়ে গেল। কিছুটা অবিশ্বাস্য হয়ে বলল, কি কি বলছো তোমরা? দেখ, আমরা জানি তুই জিনিয়াকে পছন্দ করিস, কিন্তু আমাদের কিছু করার আগে জিনিয়া নিজ থেকে নাকি বিয়ে করে ফেলেছে। আঙ্কেল আন্টি কিছুই বললো না? জিনিয়া কি ছোট বাচ্চা নাকি? তাছাড়া জিনিয়া সামান্য কোনো মেয়েও না, তুই তো জানিসই। ধ্রুব কিছু না বলে রাগ করে খাবার রেখেই উঠে গেল। নিজের রুমে এসে বিছানায় বসে মনে মনে বলল, কি করে সম্ভব? হুট করে বিয়ে করে নিল। আর কাকেই বা বিয়ে করলো জিনিয়া? আমার জানা মতে তেমন কোনো ছেলেকে তো আমি দেখছি না। তাহলে হুট করে কাকে বিয়ে করলো জিনিয়া? আর সব থেকে বড় কথা হলো, মিডিয়া কোনো খবরই আসলো না। না, আমাকে জানতে হবে। ধ্রুব ফোনটা উঠিয়ে একজন জুনিয়র অফিসারের কাছে সবকিছু বলে সব খবর নিতে বলল। জিনিয়া এদিকে রুমেই বসে আছে। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। জিনিয়ার আব্বু বলল, কি হলো, মেয়েটা কোথায়? খাবে না? তোমার মেয়ে তো সেই কখন এসে রুমে গেছে আর বের হয়নি। তাই নাকি? তা খাবে না নাকি? শাহানাজ বেগম জাহানারাকে বলল, এই জাহানারা, দেখ তো জিনিয়া কি করে, বল খেতে ডাকছে। আপু তো দেখলাম রেগে আছে। রেগে আছে কেন, কি হলো? জানি না, আমি বসেছিলাম, দেখে তো মনে হচ্ছিল রাগ করে এসেছে, তাই আমি কিছু জিজ্ঞাসা করার সাহস পেলাম না। এই কথা শুনে জাহানারা বলল, তাহলে আমি যাব না, আমি গেলে ম্যাম আমাকে রাগ করবে। সব কটা হয়েছে একরকম, মেয়েটাকে বাঘের মতো ভয় পায়। এমিলি, তুই যা তো, শুধু শুনবি যে খাবে কিনা। আমাকেই যেতে হবে? যা যা, কিছু হবে না। মিলি উঠে যেতে যেতে বিড়বিড় করে বলল, আমাকেই খালি সবাই বাঘের মুখে ঠেলে দে। মিলি ওপরে এসে দরজাটা হালকা ধাক্কা দিয়ে খুলে ভেতরে চলে আসলো। দেখলো জিনিয়া চেয়ারে বসে আছে চোখ বন্ধ করে। মিলি আস্তে করে ডেকে বলল, আপু। জিনিয়া চোখ বন্ধ রেখেই বলল, কি হয়েছে? না মানে খাবে না, সবাই খেতে ডাকছে। বল খাবো না আমি। আচ্ছা। মিলি ভাবসাব দেখে দ্রুত কেটে পড়ল, নিচে এসে চেয়ারে বসে পড়ল। আপু বলল খাবে না। খাবে না? বাড়ি থেকে খেয়ে এসেছে নাকি? রাতে তো না খেয়ে একদম থাকতে পারে না মেয়েটা। তোমার মেয়ে হয়েছে ঠিক তোমার মতো, নাকের মাথায় রাগ এসে বসে থাকে সব সময়। মেয়েটাও না, কি যে করি। এদিকে এই মাত্র রাফিও বাসায় এসে ঢুকলো। রাফিকে বাসায় ফিরতে দেখে রাফির আম্মু কিচেন থেকে রাফিকে ডাক দিল। রাফি কিচেনে এসে বলল, রান্না করছো? না, খাবার গরম করছি। ডাকলে যে? হাই রে, আমার না একটা কথা বলার ছিল। কি কথা? না মানে, তোর তো বিয়ে হয়ে গেল, বলছি যে বৌমা আমাদের বাসায় থাকবে না? আম্মু এখনই তো মনে হচ্ছে না। চিন্তা করো না, বিয়েটার সামনে যতদিন ভালো করে না হয় ততদিন এসব থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, শোন, কাল একবার সকালে জান্নাতকে আনতে কিন্তু যেতে হবে। জান্নাতি? হ্যাঁ। ও কই আসবে? আমাদের এখানে চাকরির পরীক্ষা দেবে, তাই আমি বললাম আমাদের এখানে চলে আসতে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছোট কাকা আবার রাগ করবে না তো? বাদ দে, তোর কাকির সাথে আমার কথা হয়েছে, আর ওনাদের ভাইয়ের ব্যাপার। আমাদের কি ঝামেলা তোর আব্বু আর কাকাদের মাঝে, ওনাদের বুঝে নিতে দে। আচ্ছা আমি কাল নিয়ে আসবো। নে ফ্রেশ হয়ে নে, খেয়ে আয়।
আচ্ছা। দেখতে দেখতে রাত 12টায় বেজে গেছে। জিনিয়া এখনও চেয়ারে বসে আছে। জিনিয়া মনে মনে বলছে, ক্ষুধা লেগেছে খুব। হনুমানটার ওপরে রাগ করে খাবারটাও খেলাম না। আমার তো মনে হয় নবাব ওদিকে দিব্যি খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আমার ঘুম হারাম করে ঘুমানো দিচ্ছি। আমাকে রাগিয়ে রাগ না ভাঙিয়ে ঘুমানো, তাই না? রাফি এদিকে অফিসের কিছু প্রজেক্টের ফাইল দেখছে। ফোনটা বেজে উঠতেন না দেখেই ফোনটা রিসিভ করে বলল, কে? জিনিয়া চুপ করে মনে মনে বলল, হারামি আমার নাম্বার চেনে না নাকি? আমাকে বলতে হবে এখন আমি কে। মন হচ্ছে ফোনের ভেতর থেকে টেনে এনে বলি আমি কে। রাফি কোনো কথা না শুনে আবারও বলল, কে? জিনিয়া কিছুই বলল না, ওভাবেই বসে আছে। রাফি কোনো কথা না শুনতে পেয়ে বলল, কে রে, কথা বলছে না? ফোনের দিকে তাকিয়ে রাফি চমকে উঠল। আরে এ তো আমার বউ, মানে ম্যাম। তাই বলি লতা কেন শুনতে পাচ্ছি না? ফোনটা নিয়ে রাফি বলল, সরি ম্যাম, অফিসের কাজ করছিলাম তাই খেয়াল করিনি, কিছু মনে করবেন না। জিনিয়া গম্ভীর গলায় বলল, আমার ক্ষুধা লাগছে। এ কথা শুনে রাফি মনে মনে বলল, তা আমি কি করব, ক্ষুধা লাগলে খেয়ে নিলেই তো হয়। এই মাঝরাতে কেউ ফোন করে এসব বলে? না বলতেও পারে, এখন তো আমি আবার ওনার জামাই হয়ে গেছি। রাফি বলল, খাননি? না, আমার জন্য খাবার নিয়ে আসুন, আমার ক্ষুধা লাগছে। এখন আসবো? কানে শোনেন না? আচ্ছা ঠিক আছে, আসছি। তা কি খাবেন? জানি না, ক্ষুধা লাগছে তাই জানি। 10 মিনিটের ভেতর না আসলে আপনার খবর আছে। এ কথা বলে ফোনটা রেখে দিল জিনিয়া। মনে মনে বলল, এবার কেমন লাগে দেখি, এবার কি আনো আমার জন্য। আসো একবার খালি, তারপর দেখাচ্ছি তোমাকে হারামি বজ্জা ছেলে কোথাকার। রাফি এদিকে ফোনটা রেখে অসহায়ের মতন ভাবছে। আমার ভাগ্যে কি এতই খারাপ? কি আর করার, না জানি আবার কি করে। এই প্যারা কি আর ভালো লাগে? মাঝরাতে নাকি এখন খাবার নিয়ে যেতে হবে। আম্মু কি ঘুমিয়ে গেছে? খাবার পাবো কই এখন আমি? দেখি আম্মুকে ডেকে দেখি। দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেছে। জিনিয়া বারবার ফোনের দিকে তাকাচ্ছে। রাগে বিড়বিড় করতে করতে বলল, খাবারের নিচে পড়েছে নাকি? এতক্ষণ লাগে আসতে? খিদেতে আবার পেটে সাইক্লোন শুরু হয়ে গেছে। উফ, কেন যে রাগ করে খেলাম না। হারামিটাও আসছে না, ফোন করলাম তাও তুলছে না। আজকে যদি না আসে তাহলে ওকে কাল আমি কি করব নিজেও জানি না। রাফি তো খাবার নিয়ে অনেকক্ষণ আগে বাইকে করে রওনা দিয়ে দিয়েছে, কিন্তু রাস্তায় হঠাৎ বাইকের টায়ারটা নষ্ট হয়ে যাওয়ায় হেঁটেই আসতে হচ্ছে। তাই চলে বসেছে রাফি, আর মাত্র 2 মিনিট লাগবে হয়তো। রাফি হঠাৎ থেমে পেছনে তাকালো। চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। সামনে তাকিয়ে মনে মনে বলল, মনের ভুল নাকি আমার? মনে হচ্ছে কেউ আনাকে ফলো করছে, কিন্তু কেউ তো নেই, মনের ভুলই হবে হয়তো। রাফি আর কিছু না ভেবে খাবার নিয়ে চলে আসলো। মেন গেটে দারোয়ান এত রাতে রাফিকে দেখে সালাম দিয়ে বলল, আরে রাফি স্যার, আপনি এত রাতে? হাতে দেখছো কি? কি এগুলো? খাবার। তোমাদের ম্যাম কি শান্তিতে থাকতে দেয়? মাঝরাতে বকে কিনা খাবার নিয়ে আসো। কি আর করার, যান তাহলে। আচ্ছা থাকো। রাফি ভেতরে চলে আসলো। বাড়ির ভেতরে আসতেই রাফি চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। রাফি মনে মনে ভাবলো, বাসার কেউ দেখে নিলে কি মনে করবে এখন? ইজ্জতের 14টা বেজে যাবে। রাফি সিঁড়িতে উঠতে যাবে অমনি পেছন থেকে একজন বলে উঠল, কে? রাফি থমকে দাঁড়িয়ে গেল। মনে মনে বলল, হয়ে গেল, যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, দেখেই ফেললো। রাফি পেছনে তাকিয়ে দেখলো আঙ্কেল পানি হাতে দাঁড়িয়ে আছে। রাফি মুচকি হাসি দিয়ে বলল, স্যার আমি। শরীফ সাহেব অবাক হয়ে এগিয়ে এসে বলল, রাফি, তা তুমি এত রাতে এখানে? আর তোমার হাতে কি? হাতে খাবার। খাবার? জি ম্যাম, মাঝরাতে ফোন করে বললো খাবার নিয়ে আসতে, তাই খাবার নিয়ে আসলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। যাও যাও, এখন তো আর আমার মেয়ে না, খালি তোমারও বউ। দেখো কি বলে। আমি রুমে গেলাম। শরীফ সাহেব হাসতে হাসতে রুমে চলে আসলো। ঘুম ঘুম চোখে শাহানাজ বেগম বলল, পানি আনতে এতক্ষণ লাগে? আবার হাসছো কেন? জানো কি হয়েছে? কি? রুমে আসার সময় দেখলাম রাফি এসেছে। এখন এত রাতে? কেন? তোমার মেয়ে না খেয়েছিল তো, রাফিকে নাকি ফোন করে খাবার নিয়ে আসতে বলছে। দেখলাম হাতে খাবার। মেয়েটাও পাগল হয়ে যাবে আর আমাদেরও পাগল করে ছাড়বে। ঘুমাও তো, এখন তো আর আমাদের চিন্তা করতে হবে না। যার বউ সে খবর নেবে। ঘুমাও। তা ঠিক বলছো। লাইট অফ করো। করছি তো। রাফি দরজায় নক করতেই জিনিয়া উঠে দাঁড়ালো। মনে মনে বলল, এসেছে নাকি? এতক্ষণে আসলো।
জিনিয়া আবারও বসে পড়ল। বসেই বলল, কামিন। রাফি ভেতরে এসে দেখলো জিনিয়া বসে আছে। জিনিয়া বলল, কত বাজে মিস্টার রাফি? ম্যাম ঘড়ি নেই তো। জিনিয়া উঠে এসে রেগে বলল, আপনাকে এখন বলেছিলাম আমি? কতক্ষণ লাগে খাবার আনতে? রাফি মনে মনে বলল, হ্যাঁ, খাবার মনে হয় মহারানীর জন্য বানিয়ে রেখেছে, যে বললো আর নিয়ে আসবো। জিনিয়া বলল, এবার কল করেছি, ফোন ধরেননি কেন? ম্যাম তাড়াহুড়োতে ফোনটা রেখে আসছি, তারপর রাস্তায় আমার বাইকটা খারাপ হয়ে গেছে, হেঁটে আসতে হয়েছে। আমার কি দোষ? বাহানা দিতে তো সময় লাগে না আপনার। আচ্ছা এই নিন আপনার খাবার, আগে খেয়ে নিন, আপনার ক্ষুধা লাগছে মনে হয়। ও, আমার চিন্তা এখন হচ্ছে, এত লেট করে এসে এখন চিন্তা করতেছে। খাবারটা ধরে না রেখে দিন, খুলুন দেখি। ক্ষুধাতে পেটে ঘূর্ণিঝড় হচ্ছে আমার। রাফি খাবারের বক্সটা খুলে সব কিছু রেডি করে টেবিলে রাখলো। জিনিয়া খাটে বসে বলল, এখানে নিয়ে আসুন। খাটের উপর? এদিকে আনুন। খাটের উপর নোংরা হবে না? হলে হবে, আপনি আছেন তো? হ, তাও ঠিক। রাফি খাবারটা সামনে দিয়ে বলল, ম্যাম তাহলে আমি এখন আসি, আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। আসি মানে? মানে আমার আর কি কাজ এখানে, আমি বাসায় চলে যাই। আমি যেতে বলেছি? না তা বলেননি। আর আমাকে কি আপনি আপনি লাগিয়ে রেখেছেন? এখন কি অফিসে আছেন? না তা নেই। অফিসের বাইরে আমাকে আপনি বলে ডাকবেন না। তাহলে কি বলে ডাকবো? তুমি বলে ডাকবে। তুমি? মানে আপনি তো, সরি তুমি তো আমার বস। ওই বসছিলাম, এখন বসের সাথে সাথে বউ তো আমি। ওকে ঠিক আছে। গাধার মতো দাঁড়িয়ে আছো কেন? খাবার খাইয়ে দেবে কে? খাইয়ে দিতে হবে? রাফি মনে মনে বলল, কি মুশকিল, এখন আবার খাইয়ে দিতে হবে? এদিকে আমার ঘুমে চোখ ভারী হয়ে আসছে, না আর পারছি না। কাল অফিসে লেট হলে বলবে অফিসে লেট করে কেন আসলে, এসব কি মানা যায়? জিনিয়া বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ক্ষুধা লাগছে আমার। দিচ্ছি তো। রাফি অবশেষে উপায় না পেয়ে জিনিয়াকে খাইয়ে দিতে লাগলো। জিনিয়া খেতে খেতে বলল, কে রান্না করেছে? আম্মু। আন্টি মানে শাশুড়ি আম্মা রান্না করেছে? অনেক মজা হয়েছে তো। আমার তো রোজ এই খাবার খেতে হবে। আগে এগুলো শেষ করুন, হা করুন। জিনিয়া বাচ্চাদের মতো হা করে মুখটা এগিয়ে দিল। রাফি এটা দেখে মনে মনে হেসে বলল, পাগলি একটা, মাঝে মাঝে এমন পাগলামি করে যে বোঝাই যায় না মেয়েটা আসলে কেমন, ছোট বাচ্চাদের মতো। জিনিয়ার মুখের দিকে তাকিয়ে রাফি মনে মনে বলল, কি শান্ত এখন মেয়েটা, এইভাবে যদি সব সময় থাকতো। রাফিকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া চোখ দিয়ে ইশারা করে বলল, কি দেখছো? না কিছু না। ভয় পাওয়ার কিছু নেই। নিজের বউকে কেউ ভয় পায় নাকি? বলো বলো। না কিছু না, নিন খেয়ে নিন তো জলদি, কাল আবার আমার অফিসে যেতে হবে, তোমাকে খাইয়ে আবার বাসায় যেয়ে ঘুমাতে হবে। ও তাই নাকি? হুম। তুমি খেয়েছো? হুম। আচ্ছা। অবশেষে খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রাফি বলল, তাহলে আমি এখন আসি। জিনিয়া খাটে হেলান দিয়ে পাশে কম্বলটা সরিয়ে হাত দিয়ে ইশারা করে বলল, এখানে আসুন। কেন? আসুন বলছি। রাফি জিনিয়ার পাশে বসে বলল, আমার তো আর কোনো কাজ নেই। কে বললো নাই? কি করতে হবে আর? তোমার বউকে ঘুম পাড়াবে। কি? অবাক হওয়ার কি আছে? আমার ঘুম আসছে না, আমাকে ঘুম পাড়াবেন। নিন শোন এখানে। না না, আমি কখনো কোনো মেয়ের সাথে বেড শেয়ার করিনি, পারবো না আমি। ওই ওই গাধা, আমি কি অন্য কোনো মেয়ে? আমি তোর বউ। তাও মানে আমি এসব। তোর মানে কিছু বলি। জিনিয়া রাফিকে জোর করে শুইয়ে দিল। লাইট অফ করে জিনিয়া রাফির বুকে মাথা রেখে শুয়ে পড়ল। রাফি কিছু বলতে গিয়েও বলল না। রাফি জানে এখন কিছু বলে লাভ নেই, জিনিয়ার মনে যা আসবে তাও করবেই। জিনিয়ার মুখের দিকে তাকিয়ে রাফি মনে মনে বলল, ডিম লাইটের হালকা আলোয় কি অপূর্ব লাগছে জিনিয়াকে, মুখের উপর চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। মুচকি হেসে জিনিয়ার মুখের চুলগুলো সরিয়ে দিল রাফি। জিনিয়া মুখ তুলে মুচকি হেসে বলল, আমার ঘুম আসছে না। কেন? জানি না। তাহলে কি করতে হবে? আমি কি করে বলবো? তুমি আমার বর, তুমি জানো। আচ্ছা একটা কথা বলবে? কি কথা? না মানে আমাকে হঠাৎ কেন বিয়ে করলে? আমার মতো ছেলে তো হাজারটা তোমার পেছনে ঘুরে, আর তাছাড়া কত কোটিপতির ছেলে তোমাকে পাবার আশায় ছিল, তাদের রেখে আমাকে কেন বিয়ে করলে? জিনিয়া মুচকি হেসে বলল, এক্ষুনি তোমাকে বুঝতে হবে না, সময় হলে নিজেই বুঝতে পারবে। তাই? এখন আমাকে জড়িয়ে ধরো তো। রাফি জিনিয়াকে নিজের বুকে জড়িয়ে নিল। জিনিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে মনে মনে বলল, মেয়েটা দিন দিন কেমন আপন হয়ে উঠছে।
আগের মতো আর বিরক্ত লাগে না। ওর সব কিছু যেন কেমন ভালো লাগতে শুরু করেছে এখন। রাগ যদিও দেখায়, কিন্তু পর রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটাও তো দেখতে হবে। রাফি জিনিয়ার কপালে একটা চুমু দিয়ে জিনিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। দেখতে দেখতে সকাল হয়ে এসেছে। আকাশের চাঁদটা লুকাতে ব্যস্ত। ভোরের স্নিগ্ধ বাতাস ব্যালকনি পেরিয়ে রুমে প্রবেশ করছে। জিনিয়া রাফির বুকেই ঘুমিয়ে আছে, যেন এক কোমল বালিশে নিজেকে বিলিয়ে দিয়েছে জিনিয়া। দুজনেই ঘুমে বিভোর। শাহনাজ বেগম আর শরীফ সাহেব কফি খেতে ব্যস্ত। জাহানারা এসে বলল, ম্যাডাম নাস্তা রেডি। রেডি হয়ে গেছে? আচ্ছা নাস্তা টেবিলে দে, মিলি আর জিনিয়াকে ডেকে দে। আচ্ছা। জিনিয়ার আব্বু কফিটা রেখে বলল, এই দাঁড়া দাঁড়া, কি হলো স্যার? মিলিকে ডাক, জিনিয়াকে ডাকার দরকার নেই। শাহনাজ বেগম বলল, কেন নাস্তা করবে না? আহা, করবে তো, কাল রাফি আসলো না, আমার মনে হয় যায়নি। শাহনাজ বেগম একটু লজ্জা পেল, বলল, মনেই ছিল না। এই জাহানারা, জিনিয়াকে ডাকার দরকার নেই, মিলিকে ডাক। আচ্ছা। শাহনাজ বেগম বলল, ছেলেটা যায়নি, জিনিয়ার সাথে আছে? অবাক হওয়ার কি আছে, বিয়ে করছে, এখন তো থাকতেই পারে। না তা ঠিক আছে, আসলে হঠাৎ এসব হলো তো, মেনে নিতে তো একটু সময় লাগবে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তুমি আর হেসো না, কফিটা খাও, ঠান্ডা হয়ে গেল। সকাল 7টা বেজে গেল। নাস্তার টেবিলে সবাই নাস্তা খেতে ব্যস্ত। তখনই ধ্রুব বাসার ভেতরে চলে আসলো। জাহানারা বলল, ম্যাডাম স্যার কে যেন এসেছে। সবাই তাকিয়ে দেখলো ধ্রুব এসেছে। জিনিয়ার আম্মু আর আব্বু অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। হয়তো জিনিয়ার বিয়ে হয়ে গেছে সেটা মানতে বা বিশ্বাস করতে পারেনি, তাই হয়তো নিজেই দেখতে এসেছে। জিনিয়ার আম্মু আস্তে করে বলল, এখন কি হবে? আহা, চিন্তা করো না, আমি দেখছি। জিনিয়ার আব্বু ধ্রুবকে ডাক দিল। ধ্রুব কাছে আসতেই জিনিয়ার আব্বু বলল, কেমন আছো? এ তো সকালে যে। আঙ্কেল ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো ভালো। নাস্তা করছো? জি করে এসেছি। ও, তা এ তো সকালে কেন, আর্জেন্ট আছে নাকি? না আসলে আমি জিনিয়ার সাথে একটু দেখা করতে এসেছি। আসলে ও অফিসে চলে যায় তো ভাবলাম সকাল সকাল দেখা করে আসি। ও কই? ঘুম থেকে তো ওঠোনি, রুমে আছে। আচ্ছা সমস্যা নেই, আমি ওকে ডেকে দিচ্ছি, আপনারা নাস্তা করুন। কেউ কিছু বলার আগে ধ্রুব ওপরে চলে গেল। জিনিয়ার আম্মু বলল, ছেলেটাকে আটকাবে না? এখন কি হবে? আরে কিছু বলার আগেই তো চলে গেল, আমি কি করব? মিলে এসব দেখে বলল, এমন করছো কেন, কি হয়েছে? কি আর হবে, রাতে রাফি এসেছিল জিনিয়ার জন্য খাবার নিয়ে, বাসায় মনে হয় যায়নি। এখন ধ্রুব এসব দেখে তো কষ্ট পাবে, ছেলেটা তো জিনিয়াকে পছন্দ করে, আর হঠাৎ এসব হয়ে গেল। ওয়াও, আমি তো ভাবতেই পারছি না দুলাভাই খাবার নিয়ে রাতে এসেছে। হাসি বন্ধ কর, নাস্তা কর। এদিকে ধ্রুব তো রুমে এসে অবাক হয়ে তাকিয়ে আছে। নিজের চোখকে যেন বিশ্বাসই হচ্ছে না। অবাক হয়ে মনে মনে ভাবছে, আসলে জিনিয়া বিয়ে করে নিয়েছে, কিন্তু এই ছেলেটাকে মানে কিভাবে, কেন 2 টাকার একটা ছেলেকে বিয়ে করেছে জিনিয়া? আমার তো ইচ্ছে হচ্ছে এই ছেলেটাকে গুলি করে মেরে দেয়। আমি তো ভেবেছিলাম হয়তো কোনো বিজনেসম্যানের ছেলেকে বিয়ে করেছে, না হলে কোনো কোটিপতির ছেলেকে, আর এখন দেখছি এই সামান্য পিয়েকে বিয়ে করেছে। ধ্রুব আর না থেকে রেগে বেরিয়ে আসলো। নিচে সবাই ধ্রুবকে দেখে ডাকতেই যাবে, কিন্তু ধ্রুব না দাঁড়িয়ে সোজা বের হয়ে গেল। জিনিয়ার আব্বু বলল, চলে গেল। যাবে না, যা দেখেছে তাতে কি আর মাথা ঠিক আছে ছেলেটার? বাদ দাও, সবকিছু তাহলে হয়ে গেল, আর কিসের চিন্তা? এদিকে রাফির ঘুম ভেঙে গেলে উঠতে গিয়ে উঠতে পারল না, কেন যেন বুকের ওপর ভারী ও ভারী লাগছে। চোখ মুছে তাকাতেই রাফি দেখলো জিনিয়ার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। রাফি মুচকি হাসলো। জিনিয়ার চুলগুলো সরিয়ে জিনিয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগছে আমার বউটাকে। জিনিয়ার মাথায় হাত বুলাতেই জিনিয়া নড়ে উঠল। রাফি মুচকি এসে বলল, সকাল হয়ে গেছে তো, উঠে পড়ুন, অফিসে যেতে হবে তো। জিনিয়া রাফিকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, ঘুমোতে দাও তো, কথা বলো না। সকাল হয়ে গেছে তো। তাতে তোমার কি? সকালের কাজ সকাল হওয়া, তোমার কাজ ঘুমানো। তুমি ঘুমাও। অফিসে যেতে হবে না? না। আহা ওঠো তো, নাস্তা করবে, ওঠো। বললাম না ঘুমাও, খালি বেশি বেশি কথা বলে। রাফি মনে মনে বলল, না এভাবে উঠবে না, কিছু একটা করা লাগবে। রাফি জিনিয়াকে নিজের ওপর থেকে নামাতে জিনিয়া চোখ খুলে রেগে বলল, কি হচ্ছে? হ্যাঁ
আমি ঘুমোচ্ছি না, আমাকে সরালে কেন? জড়িয়ে ধরো বলছি। রাফি মুচকি এসে জিনিয়ার গালে হাত রেখে জিনিয়ার উষ্ণ ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আচমকা এমন ঘটনায় জিনিয়া অবাক হয়ে গেল, তবে নিজেকে আর সামলাতে না পেরে রাফিকে সঙ্গ দিতে লাগলো। জিনিয়া দুজনে যেন অন্য জগতে হারিয়ে চলেছে, এক অন্য নেশায় মাতাল হয়ে উঠেছে। এদিকে নাস্তা শেষ করে মিলি বলল, আমি আপুকে ডেকে দিচ্ছি, দাঁড়াও।